আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু তারা নিচ্ছে এবং বাংলাদেশের প্রথম খেলা আগামী 20শে ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে এবং পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের যে প্লেইং একাদশ কেমন হবে, কারা প্লেইং একাদশে খেলবে, এটা নিয়ে আমি এর আগে 2টা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। বাট আজকে আমি কথা বলবো স্পেসিফিক্যালি তাহিদ হৃদয় এবং জাকের আলীকে নিয়ে এবং একটা পজিশনে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলাটা হচ্ছে, কারণ আপনি 4 নম্বর এবং 7 নম্বর পজিশনে কাকে খেলাবেন এবং সেখানে যদি আপনি দুইজনকে খেলেন তাহলে কিন্তু বোলিং অপশন একটা কমে যাবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচ সবাই কিন্তু চাইবে তাদের বোলিং অপশনটা বাড়ানোর জন্য। এবং আমরা জানি যে সাকিব আল হাসান যতদিন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে খেলেছে ততদিন পর্যন্ত তাদের একটা পজিশন নিয়ে কিন্তু কোনো সময় টেনশন করতে হয়নি এবং সাকিব আল হাসান কখনো তিনি অন ডাউনে বা 2 ডাউনে অর্থাৎ 4 নম্বরে ব্যাট করে গেছেন এবং একই সাথে তাকে দিয়ে কিন্তু বোলিং অপশনটাও কিন্তু খুবই দুর্দান্তভাবে কাজে লাগানো হয়েছে এবং তিনি কিন্তু বলটাও খুব ভালো করেছেন এবং ব্যাটে বলে একদম দুর্দান্ত ছিলেন, যার কারণে আমরা কিন্তু এক্সট্রা একটা করে প্লেয়ার নিতে পারতাম এবং বাংলাদেশ 2007 সালের পরে এই প্রথম সাকিব আল হাসানকে ছাড়া তারা একটা আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছে এবং এমন সময় তারা খেলতে যাচ্ছে যখন সাকিবের অভাবটা সবচেয়ে বেশি আমাদের লক্ষ্য করা যাবে যখন টুর্নামেন্টটা শুরু হবে। কারণ এখন তো আপনারা বুঝতে পারবেন না যে বাংলাদেশ কি অবস্থায় আছে বা কিভাবে খেলবে। যখন মূলত টুর্নামেন্টটা শুরু হবে তখন কিন্তু একটা সংকটের সম্মুখীন হবে বাংলাদেশ ক্রিকেট টিম, কারণ 3জন প্লেয়ারকে নিয়ে সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছে, যেমন মেহেদী হাসান মিরাজ, একই সাথে তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেক। এই 3টা প্লেয়ারের মধ্যে যে কোনো 2টা প্লেয়ারকে কিন্তু খেলাতে হবে এবং একজনকে একাদশ থেকে ড্রপ করতে হবে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। কারণ আপনি যদি দেখেন মেহেদী হাসান মিরাজ লাস্ট 2টা সিরিজে তিনি 4 নম্বরে ব্যাট করেছেন এবং মোটামুটি ভালো ব্যাট করেছে এবং এরপরে জাকের আলী অনেক, তিনি 7 নম্বরে অনেক বেশি প্রুভেন এবং লাস্ট ইয়ারে তিনি প্রায় 112 স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং সবচেয়ে বেশি অ্যাভারেজ, শেষের উপরে তার অ্যাভারেজ এবং তার কিন্তু যে একটা বিগ হিট খেলার যে ক্যাপাবিলিটি এবং একটা মাহমুদুলের রোল যে তিনি নিজের কাঁধে যেভাবে নিয়েছেন এবং যেভাবে তিনি ফিনিশটা করেন, এটা কিন্তু আসলে দুর্দান্ত এবং তিনি কিন্তু রিসেন্টলি লাস্ট কয়েকটা সিরিজে কিন্তু তিনি দুর্দান্ত ব্যাটও করেছেন। সো জাকের আলী অনেককে যদি ড্রপ করানো হয় তাহলে 7 নম্বরে আসলে বুড়ো মাহমুদুল্লাহকে দিয়ে কতটুকু কাজটা হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং তাহিদ হৃদয় রিসেন্টলি তিনি সাদা বলের ক্রিকেটে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা ভালো ব্যাটসম্যান। সো তাকেও যদি একাদশ থেকে ড্রপ করানো হয় তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেকটা উইক হয়ে যাবে, যেমনটা আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখেছিলাম যে তাহিদ হৃদয়ের যে জায়গাটা সেই জায়গাটা কতটা উইক ছিল। যদিও মেহেদী হাসান মিরাজ 2টা হাফ সেঞ্চুরি করেছে কিন্তু সেগুলোও কিন্তু স্ট্রাইক রেট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং লাস্টের ম্যাচে তিনি যদিও ভালো ব্যাট করেছে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছে তাদের কিন্তু কোনো প্ল্যান বা তাদের যে একটা ওডিআই ফরম্যাটে একটা প্র্যাকটিস সেটা কিন্তু তারা এখনো করতে পারেনি এবং একমাত্র অর্মাপ ম্যাচে তাদের শেষ ভরসা। বাকি যে টুর্নামেন্টের দলগুলো আছে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা সবাই কিন্তু নিজেদের মধ্যে ট্রাই সিরিজ অথবা দ্বিপাক্ষিক সিরিজ খেলার মাধ্যমে তাদের যে একটা প্রিপারেশন সেটা কিন্তু নিয়েছে। বাট বাংলাদেশ দল এখন পর্যন্ত কোনো ধরনের ওডিআই ম্যাচ প্র্যাকটিস ছাড়া তারা কিন্তু টুর্নামেন্টে খেলতে এসেছে এবং রিসেন্টলি বাংলাদেশের বিপিএল খেলাটা শেষ হয়েছে। যদিও সেখানে ব্যাটাররা অনেক বেশি ফর্মে ছিল বাট যেহেতু ফর্মেটটাই আলাদা, টি-20 ফর্মেট এবং ওডিআই ফর্মেট দুইটার গিয়ার কিন্তু আলাদা। সো যদি টি-20 ফর্মেটটা যদি আপনি ওডিআইতে কাজে লাগাতে চান সেটা কিন্তু একসময় ব্যাকফায়ার করতে পারে, কারণ আপনাকে উইকেট দেখে তারপরে আপনাকে ব্যাট করতে হবে এবং উইকেটের যে আচরণ সেই আচরণের উপর কিন্তু ওডিআই টিমের ব্যাটাররা কিন্তু ব্যাট করে থাকে। যদি ওপেনিং পজিশনে দেখেন তাহলে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, টপ অর্ডারে এরা মোটামুটি সবাই কিন্তু ফর্মে রয়েছে এবং লাস্ট 10টা ইনিংসে নাজমুল হাসান শান্তর যে পারফরমেন্স সেটা কিন্তু আসলে অনেক ভালো একটা পারফরমেন্স তিনি করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের সেরা ব্যাটার, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং এই একই সাথে তিনি যেহেতু দলের ক্যাপ্টেন, সো 1 থেকে 3-এর মধ্যে এই পজিশন নিয়ে কিন্তু কোনো ঝামেলা এই মুহূর্তে নেই। সবচেয়ে বেশি ঝামেলা 4 নম্বর এবং 7 নম্বর পজিশন নিয়ে। সেখানে আপনি কাকে খেলাবেন? মেহেদী হাসান মিরাজকে যদি আপনি উপরে ব্যাট করান তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজ হয়তো তিনি ভালো খেলবেন এবং তিনি হচ্ছেন ফ্লেক্সিবল একজন ক্রিকেটার। তিনি সব জায়গাতেই মোটামুটি ব্যাট করেছেন, তিনি ওপেনিংয়ে ব্যাট করেছেন, অনডাউনে ব্যাট করেছেন, 4 নম্বরে ব্যাট করেছেন, 5, 6, 7, 8, 9 পর্যন্ত তিনি ব্যাট করেছেন। তিনি কিন্তু ফ্লেক্সিবল এবং তাকে চাইলে সব জায়গাতেই ব্যাট করানো যায়, কিন্তু মেহেদী হাসান মিরাজকে একাদশে রাখতে গিয়ে হয়তো তাহিদ হৃদয়কে তাকে ড্রপ করানো হতে পারে অথবা জাকের আলী অনেক তারও কিন্তু কপালটা পুড়তে পারে, কারণ জাকের আলী অনেককে যদি একাদশে খেলাতে যায় এবং তাহিদ হৃদয়কে খেলাতে যায় এবং মেহেদী হাসান মিরাজকেও যদি একাদশে খেলানো যায় তাহলে কিন্তু ওই যে নাসুম আহমেদ আছে, নাসুম আহমেদকে কিন্তু একাদশে ড্রপ করানো হবে এবং যেহেতু প্রথম ম্যাচ বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচটাও হবে দুবাইয়ের মাটিতে, সো বাংলাদেশ কিন্তু চাইবে না কখনো যে নাসুম আহমেদের মতো একজন বলারকে ওইসব পিসে মিস করবে এবং নাসুম আহমেদ যে স্পিন টার্কে যে খুব ভালো বল করে সেটা কিন্তু তিনি অনেকবারই প্রুভ করেছেন। তো নাসুম আহমেদকে কখনোই ড্রপ করতে চাইবে না। যদি পাকিস্তানের মাটিতে খেলা হয় সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ একটা জিনিস ভাবতে পারে যে
নাসিম আহমেদকে ড্রপ করে তাহিদ হৃদয়কে খেলালে হয়তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা সেটা আরো একটু শক্তিশালী হবে। এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশ যখন পাকিস্তানে চলে যাবে এবং পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেলবে, ঠিক তখন তাদের ব্যাটিং লাইন আপটা সেটা কিন্তু আর একটু স্ট্রং করবে এবং সেখানে তাহিদ হৃদয় তিনি একদম খেলার সুযোগ পাবেন। বাট ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা, সেখানে তাহিদ হৃদয়ের খেলার সম্ভাবনা খুবই কম। আবার যদি চিন্তা করেন তাহলে তাহিদ হৃদয় তিনি ইন্ডিয়ার বিপক্ষে ভালো ব্যাট করেন এবং রিসেন্টলি বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে তাহিদ হৃদয়ের যে পারফরমেন্স সেটাও কিন্তু অনেক ভালো। অপরদিকে যদি জাকির আলী অনেকের কথা বলেন তাহলে তিনিও কিন্তু মোটামুটি ভালো ব্যাট করে যাচ্ছেন এবং মাহমুদুল্লাহ যে দায়িত্বটা আগে পালন করতেন সেই দায়িত্বটা কিন্তু খুবই সুন্দরভাবে তিনি পালন করে যাচ্ছেন এবং একই সাথে তার যে বিগ হিটিং অ্যাবিলিটি সেটাও কিন্তু দুর্দান্ত। এবং বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচে তিনি যেভাবে ফিনিশিংটা করেছে, সো এরপরে জাকির আলী অনেককে যদি একাদশ থেকে ড্রপ করানো হয় ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে সেটা হয়তো সময়ই বলে দিবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাহিদ হৃদয়, জাকির আলী অনেক এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বড় ধরনের একটা সংকটের মুখোমুখি হয়েছে। এখন এই সংকটটা কিভাবে কাটবে সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশ কি ব্যাটিং লাইন আপ নিয়ে নামবে নাকি একটা বোলিং কম নিয়ে নামবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশকে সবসময় দেখেছি যে বড় দলের বিপক্ষে তারা লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে তারা কিন্তু মাঠে নামে, বাট এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক না। কারণ আপনার ব্যাটাররা যদি খেলার মতো করে খেলে, তাহলে আপনি 3 থেকে 4 নম্বরের মধ্যে কিন্তু বড় ধরনের ইনিংস খেলার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। যেমন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার এবং একই সাথে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কিন্তু সবাই প্রুভেন এবং সবারই কিন্তু ওই ক্যাপাবিলিটি রয়েছে বড় ইনিংস খেলার জন্য। সো লম্বা একটা ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ যদি খেলতে যায় তাহলে কিন্তু সেটা অনেক সময় ব্যাকফায়ার করেছে। এবং ইন্ডিয়ার বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যেখানে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার মুখে আছে তারা ম্যাচটা জেতার জন্য। সো এরকম একটা ম্যাচে বাংলাদেশ যদি এরকম একটা হযবরল অবস্থা তৈরি করে বা এরকম অবস্থা হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশকে বড় ধরনের একটা মাসুল গুনতে হবে। কারণ ইন্ডিয়া এই মুহূর্তে ইংল্যান্ডকে তাদের নিজেদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে এবং ইন্ডিয়া এই মুহূর্তে বিশ্বের সেরা টিমের মধ্যে একজন এবং তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে এসেছে। তো বাংলাদেশকে কিন্তু এই ম্যাচটা হালকাভাবে কখনোই নেওয়া যাবে না। এবং এই ম্যাচের যে প্লেইং একাদশ, সেখানে জাকির আলী অনেক বা তাহিদ হৃদয়, তাদের মধ্যে যে কোনো একজনকে খেলাতে হবে। কারণ বোলিং লাইন আপটাও কিন্তু স্ট্রং রাখতে হবে। যদি সাকিব হাসান থাকতেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কোনো টেনশন করতে হতো না, নাসিমকে ইজিলি ড্রপ করিয়ে সাকিব হাসানকে ইন করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যেত। একদিকে বাংলাদেশ ব্যাটিংও পেত এবং একদিকে বাংলাদেশ বোলিংটাও কিন্তু সুন্দরভাবে পেত। সো সাকিব হাসান যতদিন পর্যন্ত বাংলাদেশ টিমের হয়ে খেলে গেছে ততদিন কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। কিন্তু রিসেন্টলি সাকিব হাসান যেহেতু দলের সাথে নেই এবং তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে মোটামুটি মানে আনঅফিসিয়ালি তিনি বিদায় নিয়েছেন, অফিসিয়ালি যদিও নেন নাই, বাট তার কিন্তু খেলার সম্ভাবনা খুবই কম। সো সাকিব হাসানকে ছাড়া বাংলাদেশ টিম কতটুকু ভালো করে এবং একই সাথে জাকির আলী অনেক এবং তাহিদ হৃদয়ের মধ্যে কাকে একাদশে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আগের ভিডিওতে মেহেদী হাসান মিরাজ এবং তাহিদ হৃদয়কে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এবং শেষ পর্যন্ত আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে মেহেদী হাসান মিরাজকে একাদশে খেলাতেই হবে। কারণ যদি তাকেই খেলানো না হয় তাহলে কিন্তু বাংলাদেশ প্রপার একটা অলরাউন্ডার মিস করবে এবং তিনি যে ক্যাপাবল এবং তিনি তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আসলে দুর্দান্ত। সো সাকিব আল হাসানের পরে মেহেদী হাসান মিরাজকে আমরা ধরছি যে সাকিব আল হাসানের যে পজিশন সেটা কিন্তু তিনি নিবেন এবং খুব সম্ভবত তিনি 4 নম্বরই ব্যাট করবেন, যেহেতু গত 2টা সিরিজে তিনি 4 নম্বরে ভালো ব্যাট করেছে। সো একাদশ থেকে তাহিদ হৃদয় তাকে হয়তো ড্রপ করানো হতে পারে। আবার যদি জাকির আলী অনেককে ড্রপ করতে যায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করতে পারে। কারণ বাংলাদেশের হয়ে জাকির আলী অনেক লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত ফিনিশ করেছে এবং তার কিন্তু বিগ হিট খেলার যে একটা ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক ভালোই আছে। সো বাংলাদেশকে এখন খুব দেখে শুনে তাদের একাদশটা নির্বাচন করতে হবে। আর আপনাদের মতামত আমি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।